এটিএন বাংলায় স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা খেলাধুলা বিষয়ক সাপ্তাহিক আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি এস.এম. আব্দুল শাকুর। দর্শক, আমরা আমাদের আজকের পর্বটি সাজিয়েছি দেশের ফুটবলের বিভিন্ন দিক নিয়ে। স্বাগতিক নেপালকে 4-1 গোলে বিধ্বস্ত করে সাফ অনূর্ধ্ব-20 ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশ। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এবারই প্রথম চ্যাম্পিয়ন হলো লাল সবুজের দল। বাংলাদেশের হয়ে 2টি গোল করেন মিরাজুল ইসলাম, আর 1টি করে গোল করেন রাব্বি হোসেন রাহুল এবং পিয়াস আহমেদ নোভা। Rabbi, oh my God, this guy, Rabbi Hussain with the cross, and this time, it's a clearance! Still Nepal going forward, still Nepal. It has been given as a goal, Abhinav. It has been given as a goal by the referee. Assistant referee has seen the ball crossing the line. Celebrates as champions. গোলটা তো শুধু খেলায় জয় নিয়ামক, কিন্তু শ্রেষ্ঠত্ব প্রমাণে চাই পারফরমেন্স আর দক্ষতার চূড়ান্ত বাস্তবায়ন। সেই ফুটবল শৈলী দেখিয়েই প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতল বাংলাদেশ। তাতে গ্রুপ পর্বে নেপালের কাছে পরাজয়ের প্রতিশোধ নিল মারুফুল হকের শিষ্যরা। Bangladesh, beautiful 1-2. তবে কাঠমান্ডুর আনফা স্পোর্টস কমপ্লেক্সে প্রথমার্ধে প্রাধান্য ছিল স্বাগতিকদেরই, কিন্তু এই অর্ধে যোগ করার সময়ে অসাধারণ এক ফ্রি কিকে দলকে লিড এনে দেন মিরাজুল ইসলাম। What a goal! মিরাজুল ইসলাম! বিরতি থেকে ফিরে আবারও আনন্দে মাতে বাংলাদেশ। 55 মিনিটে মিরাজ আরও এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এখানেই থেমে থাকেননি ম্যাচের সেরা খেলোয়াড় মিরাজুল। 71 মিনিটে রাব্বি হোসেন রাহুলকে দিয়ে একটি গোলও করান তিনি। এদিকে 81 মিনিটে একটি গোল শোধ করে সান্ত্বনাই পায় নেপাল। তবে খেলা শেষের যোগ করার সময়ে পিয়াস আহমেদ নোভা স্বাগতিকদের ব্যর্থতার কফিনে শেষ পেরেকটি ঢুকে দেন। শেষ বাঁশি বাজতেই ভৌ দৌড় বাংলাদেশের খেলোয়াড়েরা। শিরোপা উল্লাসে মাতোয়ারা লাল সবুজ শিবির। অন্যদিকে স্বপ্নভঙ্গের বেদনায় হতাশা নেপালে। তখনও মাঠে চলে লাল সবুজের জয়োৎসব। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ দল। এ সাফল্যে বাংলাদেশ দলের খেলোয়াড় সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-20 ক্যাটাগরিতে এই প্রথম শিরোপা হাতে তুলেছে বাংলাদেশ। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে বুধবার 4-1 গোলে জিতেছে কোচ মারুফুল হকের শিষ্যরা। ফুটবল আমাদের প্রাণের খেলা। এই ফুটবলের অর্জন সবসময় কিন্তু আমরা আনন্দ ভরে উপভোগ করতে চাই, সাধুবাদ জানাতে চাই বাংলাদেশের ফুটবলারদের। সাম্প্রতিক সময়ে সাফের অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে আমরা হয়েছি চ্যাম্পিয়ন। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, স্বাগত জানাচ্ছি খেলার জগৎ অনুষ্ঠানের ক্রীড়া ব্যক্তিত্ব পর্বে। আজ আমাদের প্রিয় একজন মানুষকে পেয়েছি, বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা কোচ মারুফুল হক। তার সঙ্গে খানিকটা সময় এই অর্জন নিয়ে আড্ডা দেব। স্বাগত জানাই তাকে। স্বাগত জানাচ্ছি খেলার জগৎ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং খেলার জগতের দর্শকদের ধন্যবাদ আপনার মাধ্যমে। আমরা ফুটবল কিন্তু ভালোবাসি, ফুটবলের যে কোনো অর্জনই আমাদেরকে আন্দোলিত করে, কিন্তু ফুটবল হয়তো আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদেরকে এই সুযোগগুলো খুব একটা করে দিতে পারেনি। সে কারণেই হয়তো আমরা মাঝে মধ্যে এই ফুটবলের উপরে কিছুটা নাখোশ হই, বিরাগ হই, অন্য খেলার দিকে আমরা ধাবিত হই। কিন্তু ফুটবলের যে কোনো অর্জন আমাদের কিন্তু ফুটবলের কাছাকাছি খুব ভালোভাবেই নিয়ে আসে। এবং সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে অনেক দিন পরে আমাদের এই সাফল্য, অনূর্ধ্ব-20 ফুটবল দল তারা সাফ চ্যাম্পিয়ন হয়েছে এই অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে। নিশ্চয়ই আমাদের অনেকেরই জানতে ইচ্ছা করে আসলে এই সাফল্যের নেপথ্যে কী কাজ করেছে। দলের সাফল্যের নেপথ্যে যাওয়ার আগে আমি একটা কথা বলি যে আসলে আজকাল যে মানুষ ফুটবলকে ভালোবাসে, এখানে দুই ধরনের দর্শক আছে। এক যারা হলো তারা ফুটবল থেকে একটা মানে নিঃশর্ত একটা বিনোদন পেতে চায়, আরেকজন আছে সেখানে সাকসেস চায়। এই দুই ধরনের আছে। যারা সবসময় সাকসেস চায় তারা কিন্তু আপনার যখন রেজাল্ট না আসবে তখন হয়তো বিরাগ হবে বা যে কোনো কিছুর বশবর্তী হয়তো ফুটবল থেকে মুখ সরিয়ে নেবে। আর যদি এটা যেটা বলছেন এই দলটার সাফল্যের কথা,
আমি আসলে যখন এই দলটার দায়িত্ব নিই তখন আমার কাছে মনে হচ্ছিল যে যেহেতু লাস্ট ইয়ারে ফাইনাল খেলেছে, তো এই বছর যেহেতু আপনার এই দলটাকে আমার টিম করতে হবে, তাহলে অবশ্যই ফাইনাল পর্যন্ত গেলে হয়তো এটা বলা যাবে যে না, এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা এসেছে। কিন্তু যখন আমি স্কোয়াডটা পেয়েছি এবং তাদের সঙ্গে 2 দিন কাজ করেছি, তখন আমার কাছে মনে হচ্ছে যে না, এদেরকে নিয়ে আসলে ফাইনাল তো অবশ্যই খেলা যাবে, চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। তো আমি প্রথমত তাদের সঙ্গে গোল সেট করেছিলাম যে আমরা ফাইনাল খেলবো, সেই অনুযায়ী আমরা কষ্ট করব, এবং আমার ট্রেনিং শিডিউলগুলো সেভাবে ছিল। কিন্তু ওদের স্যাক্রিফাইস, ওদের মনোযোগ আমি আরও 3 দিন ফলো করলাম। তো আমার কাছে মনে হচ্ছে না, এই টিমটা অন্যান্য টিমের থেকে একটু ব্যতিক্রম এই টিমের প্লেয়াররা। তখন আমি নতুন করে গোল সেট করলাম, না আমরা শুধু ফাইনাল খেললে ক্ষান্ত হবো না, আমরা ট্রফি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো নতুন করে আমরা গোল সেট করলাম, এবং একটা জিনিস হলো যে আমি সবসময় বিশ্বাস করি, যদি আমি ডে 1 থেকে যদি আমি বিশ্বাস না করি যে আমি চ্যাম্পিয়ন হব না, তাহলে কিন্তু কখনো চ্যাম্পিয়ন হতে পারবো না। একটা বিষয় একটু জানতে চাইবো যে যখন ভারতের বিপক্ষে সেমিফাইনাল পড়লো, এর আগে আমরা এই ভারতের সাথেই কিন্তু সর্বশেষ আয়োজনে কিন্তু আমরা হেরে এসেছিলাম ফাইনালে, আমাদের কান্নার দৃশ্যও দেখেছিলাম মিরাজুলদের। ভারতের বিপক্ষে এবারের সেমিফাইনাল আমরা অনেকে হয়তো মনে করেছিলাম যে এখানেই বুঝি শেষ। আপনার তখন সংকল্পটা কি ছিল? আরেকটা জিনিস হলো, যখন আমরা ট্রেনিং করছিলাম তখন কিন্তু মানে স্টুডেন্ট মুভমেন্টটা কিন্তু প্রায় মানে শেষের দিকে চলে যাচ্ছিলো, এবং তখন কিন্তু কিলিংগুলো খুব বেশি হচ্ছিল। তো সেই ক্ষেত্রে তাদেরকে একটু মনোযোগী রাখা কঠিন হচ্ছিলো। তারপরও বিভিন্নভাবে মনোযোগী করেছি, এবং যখন দেখেছি তাদের এখানের কিলিংগুলা এবং এই আত্মত্যাগগুলো তাদের টাচ করছে, তখন আমি চিন্তা করলাম যেহেতু এটা সরাসরিভাবে ওরা প্রকাশও করে ফেলেছে, মানে যে একটা ছেলে মিরাজুল প্রথম গোল করার পরে সে যখন মুগ্ধ সাইজের টি শার্ট নিয়ে করলো, সে অবশ্যই জানতো এটার জন্য সে ইয়েলো কার্ড খাবে, এবং আপনার সাফ থেকে তাকে কষণ করা হয়েছে। তারপরে সেটা করেছে, তার মানে আর সবাই এটা আমি তখন তাদের গোল সেট করলাম, এবং আমার প্রি ম্যাচ প্রেজেন্টেশনে থাকে কিছু, সেখানে আমি নর্মাল ব্যাকগ্রাউন্ড নর্মাল দিই, কিন্তু আমি সেখানে আপনার এই যে টোটাল এই স্টুডেন্ট মুভমেন্ট জুলাই এবং আগস্টের টোটাল যতগুলা ছবিগুলো টাচ করে সবগুলা টাচ আমার প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। তখন প্লেয়ারদের দেখলাম আগের থেকে নিজেরা মোটিভেট ছিল, তখন থেকে তাদের ডিটারমিনেশনে চলে আসলো যে না, আমরা ইন্ডিয়াকে হারাবোই, এনিহাও ইন্ডিয়াকে হারাবো, সেটার জন্য যদি আমাদের কিছু করতে হয় সেটাও আমরা করবো, ঠিক আছে। তো এটা আমি একবারে ওইভাবে দিই, কারণ আমি জানি, কারণ এইভাবে যদি প্লেয়ারদের মোটিভেট করে যদি একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ওখান থেকে আবার অন্যভাবে একটু একটা অপটিমাম লেভেলে নিয়ে আসলাম আর কি, একবার এক্সট্রিমে না নিয়ে অপটিমাম লেভেলে নিয়ে এসে তো খেলা আমরা এক গোল লিড থাকার পরেও যদি ওরা অনেক সুযোগ পেয়েছিল, কিন্তু আমি মনে করি যে এখানে আল্লাহ তাআলার একটা রহমত ছিল যে 2-3টা নিশ্চিত গোল ছিল, গোল লাইন ক্লিয়ারেন্সও ছিল। এটা হয়তো এইভাবেই হবে, হয়তো এই জন্য আর কি প্লেয়ারদেরও এফোর্ট ছিল অনেক। আমরা একটু ফুটবলের বাইরে যদি জেনারেশনের কথা বলি, আমরা বলি যে এই যে অনেক পরিবর্তন এসছে বাংলাদেশে, যে নতুন স্বপ্ন তৈরি হয়েছে আমাদের অনেক ক্ষেত্রেই, জেনারেশন জি বা জেনজির কথা আমরা বলি, এইবারের জেনারেশনের মধ্যে কি পার্থক্য দেখছেন যা আগের জেনারেশনের মধ্যে ছিল না? আমি যেটা দেখেছি তাদের ভিতরে ডেডিকেশন এবং তাদের যে হার্ডওয়ার্কের যে মানসিকতা সেটা রয়েছে, আর টোটাল একটা স্পোর্টসম্যানশিপ মোড যেটা বলা হয়, এটা আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে এদের, কিন্তু ঘাটতি হবে তখনই যখন ওরা অন্য একটা টিম বা অন্য কোথাও যাবে, সেখানে যখন সিনিয়রদের সাথে খুব বেশি তাদের উঠা বসা আসবে, তখন এটা ট্রান্সফার হয় সিনিয়রদের মন মেজাজ। একটা জিনিস আমি সবসময় বলে আসছি যে আপনার একটা প্লেয়ার যখন মাঠে নামার পরে তাকে ম্যাচ জিততে হবে, এবং 90 মিনিট পর্যন্ত তাকে খেলাটা ধরে রাখতে হবে। অন্য কিছু হতে পারে, কিন্তু সেটার জন্য তাকে কখনো খেলা ছেড়ে দেওয়া যাবে না বা খুব বেশি খুশি হওয়া যাবে না। এটা কিন্তু যুগ যাবৎ কিন্তু ট্রান্সফার হচ্ছে আমাদের প্লেয়ারদের মধ্যে, যুগ যাবৎ, বেশি যুগ না আমি বলতেছি, আপনার যদি আমি 90s পরের থেকে এটা কিন্তু ট্রান্সফার হচ্ছে। 1 গোল দেওয়ার পরে তাদের ভিতরে একটা হ্যাপিনেস চলে আসে, স্যাটিসফ্যাকশন চলে আসে, আবার 1 গোল খাওয়ার পরে মনে করে আজকে শেষ, আমরা আর পারবো না। এই জিনিসটা এই টিমটার মধ্যে খুব একটা বেশি কাজ করে না, কিন্তু এটা যখন আবার তাদের সিনিয়রদের সাথে থাকবে, তখন কিন্তু আস্তে আস্তে এটা প্রভাবিত এটা চলে যাবে। তো এটা যেন তাদের আরও বেশি এটা প্র্যাকটিস করা দরকার, যে আসলে খেলাটা ধরে রাখা এবং গোল এবং টার্গেট অনুযায়ী আপনার প্র্যাকটিস এবং আপনার গেম প্ল্যান অনুযায়ী
মানে শেষ পর্যন্ত খেলা শেষ করা, এই মডেস্টিটা তাদের ধরে রাখা দরকার এবং সময় দরকার। আপনার সাথে আমরা আলোচনায় আছি, কিছু খেলোয়াড়ের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তাদের একটু অনুভূতি, তাদের কথা একটু জানবার চেষ্টা করব। দর্শক, অনূর্ধ্ব-20 সাফজয়ী ফুটবলাররা আমাদের সঙ্গে অনুভূতি ব্যক্ত করেছেন, জানিয়েছেন তাদের কথা। আমরা সেই কথাগুলো শুনে আবার ওই আড্ডায় সামিল হব। আমাদের সাথে সে আলোচনায় থাকুন। আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে, আমরা ওইভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইর করে দেবো। তো ইনশাল্লাহ আমরা পারছি। আসলে দেখেন এই ট্রফিটা কিন্তু অধরা, অনূর্ধ্ব-20 এর আগে কখনো ট্রফি জিতে নাই। তো অবশ্যই এই জিনিসটা আমাদের সকল খেলোয়াড়, মানে ফুটবল ফেডারেশনের যারা আছে সংগঠক, তারপরে বাংলাদেশের যত ফুটবল প্রেমিক আছে, সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে যে না, যেহেতু যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র প্লেয়াররাও পাবে। এটা একটা আমি মনে করি প্রত্যেক দেশবাসী এবং প্রত্যেক ফুটবল প্রেমীকে একটা আলাদা অনুপ্রেরণা দিবে। যখন আমি মাঠে নামলাম লাস্ট মোমেন্টে, তখন টিম অনেক চাপে ছিল। তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল যে আমি নিজেকে যত কোল রাখতে পারি, নিজেকে কোল রাখছি। তারপরে একটা গোল কনসিভ করলাম। তারপরে যখন ট্রাইব্রেকারে গেলাম, আমার চিন্তা একটাই ছিল যে আমি আমার টিমমেটদেরকে একটাই কথাই বলছি যে তোমরা 5টা গোল করো, আমি এর মধ্যে 1-2টা সেভ করবো। নিজের উপর কনফিডেন্স রাখছিলাম। সবার মেন্টালি স্ট্রং ছিল, আমাদের আত্মবিশ্বাস ছিল ইনশাল্লাহ আমরা ম্যাচ উইন করবো। তো ইনশাল্লাহ আমি ম্যাচ উইন করবো। দেশে আসা এর আগেও আপনি এসছেন, দল নিয়ে এর আগেও এসছেন। যদি আমরা সাফের দলের কথা বলি, তাহলে আমাদের মূল দল কিংবা অনূর্ধ্ব-23 নিয়ে যখন ফিরেছেন, সেটা সুখকর ছিল না। এবারে আমরা দেখেছি যে অনূর্ধ্ব-20 যে সাফ চ্যাম্পিয়ন হয়ে আপনারা ফিরলেন, নিশ্চয়ই অনেক ভালোবাসা আন্দোলিত করেছে। এবং দেশে ফেরার পরে আসলে কোন কোন বিষয়গুলো আপনাকে স্পর্শ করেছে? এটা আসলে আমি যদি আমার একবার নিজের কথা বলি, আমার কাছে নিজেকে মাঝে মাঝে মনে হয় যখন খুব বেশি সাকসেস চলে আসে, আবার খুব বেশি যখন ফেলিওর চলে আসে, তখন আমি কেমন যেন রোবটের মতো হয়ে যাই। আমাকে তখন কোনো সেন্স কাজ করে না। তখন আমি আবার নেক্সট স্টেপের কথা চিন্তা করতে থাকি। আপনি যেটা বললেন দেশে ফেরার পর যে উন্মাদনা, যেটা আমি দেখেছি, এটা ফার্স্ট টাইম না, আসলে এটা ছিল জাতীয় পর্যায়ে। এর আগে আমি 2016-15 সালে যখন শেখ জামাল নিয়ে কিংস কাপে চ্যাম্পিয়ন হয়েছিলাম ভুটানের থিম্পুতে, সেখানে থেকে এর বেশি উন্মাদনা আমি কিন্তু এয়ারপোর্টে দেখেছি। অনেক বেশি উন্মাদনা ছিল এবং এয়ারপোর্ট থেকে আমাদের ক্লাব পর্যন্ত আসতে বেশ বেগ পেতে হয়েছে, কিন্তু কালকে স্মুথলি চলে আসছি। এটা আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি, এটার জন্য হতে পারে। তবে আমি প্লেয়ারদের, মানে আমার খেলোয়াড়দের যে উৎফুল্লতা চ্যাম্পিয়নের পরে এবং দেশে আসার পরে, তাদের উৎফুল্লতা, তাদের যে উৎসাহ, উদ্দীপনা এবং মানে তারা কিছু করতে পেরেছে, এটা খুশি দেখে, এবং আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু মানে ইন্ডিয়াকে হারানোর পর থেকে যতটুকু দেখে আসছি, আমার কাছে মনে হচ্ছে যে না, যেহেতু আমার এই কাজটা প্লেয়াররা খুশি হতে পেরেছে এবং দেশের এখন বন্যা চলছে, তারপরে আবার কিছুদিন আগে স্টুডেন্ট মুভমেন্ট হলো, অনেকে আত্মত্যাগ করেছে, এটার মধ্যে যদি কিছুটা তাদের একটা প্রেরণা দেয় বা তাদের কিছুটা উৎফুল্লিত করে, তাহলে আমি খুশি এটার জন্য। কিন্তু আমার ওইটা আমার আশা নেই যে আমি পার্সোনালি আমার একটা অনেক কিছু করে ফেলেছি, সেটা আমার কখনো আশা নেই। এবং দেশে ফেরার পরে ক্রীড়া উপদেষ্টার একটা সংবর্ধনাও পেয়েছে আমাদের খেলোয়াড়রা, সেখানে তিনি অনুভূতি ব্যক্ত করেছেন। আমরা সেই দৃশ্যটাও একটু দেখে আসতে চাই, তার কথা একটু শুনে আসতে চাই। দর্শক, আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি অনুভূতি ব্যক্ত করেছেন, কথা বলেছেন। আমরা সেই কথাগুলো একটু শুনতে চাই। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন এবং দেশকে একটি গৌরবময় অবস্থানে নিয়ে গেছেন। দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে এবং আপনারাও প্রথম একটি বড় অর্জন নিয়ে এসেছেন, কিন্তু প্রথমটাই যাতে শেষ না হয়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই অর্জনটা যাতে ম্লান না হয়ে যায়, এই অর্জনকে যাতে আমরা আরও বড় অর্জনের দিকে ধাবিত করতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি, সারা দেশের মানুষ কাজ করে যাচ্ছে। এবং একইভাবে আপনারাও আপনাদের এই অর্জন যাতে ম্লান না হয় সেটা নিশ্চিত করবেন, আরও কঠোর পরিশ্রম করবেন এবং ভবিষ্যতে বাংলাদেশকে আরও বড় অর্জন এনে দিবেন, এটাই প্রত্যাশা রাখি। আমাদের দেশের ক্রান্তিকাল যখন থাকে, আমাদের সব মানুষকে একত্রিত হতে দেখি। এই যে অনূর্ধ্ব-20 সাবজয়ী ফুটবল দলটি, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আপনারা দেখা করেছেন এবং তিনি খেলোয়াড় সহ সবাইকে কিন্তু উপহারও ঘোষণা করেছেন। কিন্তু চমৎকারভাবে দেখলাম যে আপনারা কিন্তু এই যে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের যে বন্যা দুর্গত অঞ্চল, তাদের জন্য আপনারা পুরো অর্থটাই কিন্তু ডোনেট করলেন। এখানে কী জিনিসগুলো কাজ করেছিল আসলে কিন্তু মানে আমার প্লেয়াররা যখন আমরা এয়ারপোর্ট থেকে, তখন কারোর সাথে আমার কথা হয় নাই, আমি আমার সিটে বসা ছিলাম। তো যখন ওখানে বসেছি,
এবং আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু উনি একজন নতুন আসছেন এবং দায়িত্ব নিয়েছেন এই স্পোর্টস ডিপার্টমেন্টের, সেই জন্য যেহেতু ফুটবলটা ওনারও একটা পরিবারের অংশ, সে হয়তো প্লেয়ারদের একটা সাফল্যের জন্য ওনাদের প্লেয়ারদেরকে ডেকেছে, ওদের সাথে চাটা খাবে, হয়তো আর একটু ধন্যবাদ জানাবে, কিন্তু টাকা দিবে এরকম মানসিক চাহিদা বা প্রস্তুতি কারোরই ছিল না আমার কাছে মনে হয়েছে। যখন উনি প্রত্যেকে 25,000 টাকা করে ঘোষণা দিলেন যে যেহেতু দেশের ক্রান্তিলগ্ন চলছে সেই ক্ষেত্রে আসলে এত বিগ অ্যামাউন্ট দেওয়া সম্ভব না। যখন ঘোষণা করেছেন, ঘোষণার পর আমার পাশে ক্যাপ্টেন বসা ছিল শ্রাবণ। তো আমি শ্রাবণকে বললাম যে শ্রাবণ, তোমরা তো সবাই তো ক্লাব প্রফেশনাল প্লেয়ার এবং রেগুলার বেতন পাচ্ছ, তো এই টাকাটা তোমাদের না নিলেই হয়, আমি মনে করি তোমরা এটা ত্রাণ ভাণ্ডারে ত্রাণ তহবিলে দিয়ে দাও। বললো যে ঠিক আছে স্যার, আমার আপত্তি নেই। আমি আবার সবার যখন এটা বললাম, আরও দূরে ছিল, কিন্তু ওদের যে মানে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের চোখ দেখে বলা হচ্ছে যে না, তারাও একমত আছে আমি কি বলেছি এবং এটা রিপ্লাই কি এটা, তখন তাদের কাছে আই কন্ট্যাক্ট আমার কাছে মনে হচ্ছে, কারণ এতদিন ওদের সঙ্গে এত যুদ্ধ করেছি, এত চড়াই অতরাই পার করেছি তাদের সঙ্গে, তাহলে এতটুকু চোখের ভাষা বোঝার ক্ষমতা হয়তো আমার ছিল। এবং সেই ক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে মাইক নিয়ে আমি বললাম যে যেহেতু আপনি সম্মান দেখেছেন, আমরা সম্মানিত হয়ে বোধ করছি এবং কৃতজ্ঞ, আমরা আসলে সকলের পক্ষ থেকে টাকাটা আমরা ত্রাণ ভাণ্ডারে দিয়ে দিতে চাচ্ছি। দ্যাটস দ্য গুড মুভ। আসলে আমাদেরকে আন্দোলিত করছে, মানে যে সিকোয়েন্সগুলো ঘটেছে সাম্প্রতিক অতীতে কিংবা বর্তমানে, জাতি হিসেবে আমরা গর্ববোধ করছি যে আমরা একত্রিত আছি। আপনার পরিকল্পনাও জানতে চাইব, তার আগে অবশ্য জানতে চাইব যে এই যে নতুন প্রজন্মদেরকে নিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলেন, এর মধ্যে স্পেসিফিক কাদের মধ্যে খুব লম্বা রেসের ঘোড়া হিসেবে মনে করছেন? ওরকমভাবে আমি কাউকে দেখি না, কিন্তু টোটাল টিমটারই লম্বা রেসের ঘোড়া হওয়া সম্ভব। যদি আমি যেটা বলে আসছি, আমি আজকে কোথায় জানি বলেছি যে আমাদের দেশে টোটাল ট্যালেন্ট যে ড্রপ আউট হয়, যারা ট্যালেন্ট ড্রপ আউট হয়ে যায়, ড্রপ আউটের 80% ড্রপ আউট কিন্তু তাদের সেলফ, তারা নিজের জন্য দায়ী। তাহলে আমি মনে করি ওরা লম্বা রেসের ঘোড়া অবশ্যই হবে প্রত্যেকটা প্লেয়ারই, কারণ তারা প্রত্যেকে মেনটেন করতে, কারণ এই যে উইনিংটার যারা পার্ট ছিল, এই সাকসেসে যারা পার্ট ছিল, সবাই কিন্তু তাদেরকে একটা অন্য উচ্চতায় দেখতে চাবে দিন শেষে। তো এটার জন্য তাদের অবশ্যই তাদের নিজস্ব একটা লাইফ ম্যানেজমেন্ট, লাইফ স্টাইল এবং যে কীভাবে আরও উপরে যাওয়া যায়, আরও কত উপরে যাওয়া যায়, সেটার একটা ক্ষুধা সবার ভিতরেই থাকবে। এই ক্ষুধাটাই তাদেরকে লম্বা রেসের ঘোড়া করবে। বাংলাদেশে আপনি উয়েফা এর যে লাইসেন্স সেটি আপনি নিয়েছেন, তাও প্রায় 1 দশক হতে ছিল, 2015 সালে নিয়েছেন। আমাদের আমরা যখন পত্রিকার ঘাঁটি কিংবা নিউজ পেপারের কোনো অংশ নিয়ে কাজ করি, মনে হয় মাঝে মধ্যে যে আপনাকে তো আমরা আরও অনেক দূরে দেখতে চাই। আপনার এই সাফল্যটা নিঃসন্দেহে আমাদেরকে আনন্দ দিচ্ছে, কিন্তু কোচিংয়ে আমরা আপনাকে যে আরও মানে অনেক দূর প্রত্যাশা করি। আপনার সেক্ষেত্রে ভাবনাটা কি বা কীভাবে কাজ করছেন যদি একটু ভেতর থেকে জানান? আসলে প্রথম আমার ভাবনা যে সবসময় থাকে দেশের ফুটবল, দেশের প্লেয়ার তাদেরকে নিয়েই থাকে, কিন্তু আসলে মানে স্রোতের বিপরীতে বেশি দিন থাকাও যায় না, কাজও করা যায় না, তারপরেও কখনো হতাশ হইনি। কিন্তু এখন যেহেতু আমার কাজ এবং আমার লাইসেন্স, আমার কোচিং এক্সপিরিয়েন্স বা কোচিং নলেজ যাই বলে সেটা আমি এখানে করতে চাই, কিন্তু এখানে কাজের সুযোগটা আস্তে আস্তে সীমিত হয়ে যাচ্ছে। তো যখন সীমিত হয়ে যায় তখন আমারও নিজের একটা যেহেতু আমি প্রফেশনাল কোচ মনে করি নিজেকে এবং সেভাবেই দেখতে চাই, তো তাহলে আমাকে এখন বাইরে কাজ দেখতে হবে। তো এই সিজনে অলরেডি 2-3টা জায়গায় কথাও হয়েছে, তো দেখা যাক শেষ পর্যন্ত নিজেকে, কারণ এটা একটা সুবিধা হলো যে এই আমি যখন বাইরে কাজ করব তখন আমার যে স্কিলটা ডেভেলপ হবে এবং যে বিভিন্ন মানে অন্যান্য এনভায়রনমেন্টের কাজের যে স্কিলটা ডেভেলপ, সেটা কিন্তু দিন শেষে যখন দেশ প্রয়োজন মনে করবে দেশে কাজে লাগাতে পারবো। আমাদের দর্শকরা এই ধরনের মুহূর্তে সাক্ষী হতে চায় বারবার। এই দর্শকদের কাছে আজকের আলোচনার শেষের দিকে এসে দর্শকদের প্রতি কী বার্তা থাকছে যাতে করে আগামীর ফুটবলের সঙ্গে তারা থাকেন? জি, আসলে ফুটবলটা কিন্তু একদিনের বিষয় না, এটা ওভারনাইট সাকসেসের কোনো কিছুই না। আমি মনে করব যে এখানে প্লেয়ার, কোচ, টাইম, মানে যে সময়টাতে আমরা প্রিপারেশন নিয়েছি, কম্পিটিশন করেছি, অনেক কিছু প্রতিকূলতা ছিল, সেখান থেকে কিন্তু আমার প্লেয়াররা কিন্তু যে রিবাউন্ড মেন্টালিটি দেখেছে, এই পরিস্থিতি এই সময় কিন্তু প্রত্যেকটা সামনের টুর্নামেন্টে কিন্তু কেউ পাবে না। এর মানে এটা এনশিওর করে না যে আগামী টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, কিন্তু এই চ্যাম্পিয়নশিপ নেওয়ার জন্য এবং ফ্রিকোয়েন্টলি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে পরিমাণে প্রিপারেশন দরকার, সেই প্রিপারেশনটা কিন্তু আমাদের বেশ ছোটোবেলা থেকে নিতে হবে। সেই জন্য আমাদের দেশে ফুটবলকে, প্লেয়ারদেরকে সময় দিতে হবে, যে আমাদের মানে কন্টিনিউশন যে থাকে যে সাকসেসটা, তাহলে সময় দিতে হবে, সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং সাপোর্ট দিতে হবে।
আমাদেরকে সময় দেওয়ার জন্য খেলার জগৎ এবং এটিএন বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে খেলার জগতের দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, এই ছিল খেলার জগতের আজকের পর্বে। আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।